প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমি ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই অধ্যায়ের উপর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমি তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া। 2 জারণ অর্ধকোষ ও বিজারণ অর্ধকোষ। 3 অর্ধকোষের শ্রেণীবিভাগ। 4 লবণ সেতু। 5 কোষ বিভব। 6 তড়িৎদ্বার ও তড়িৎ কোষ লেখার সাংস্কৃতিক চিহ্ন ও রীতি। 7 ড্যানিয়েল কোষ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচনায় প্রথমেই জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া নিয়ে কথা বলছি। তোমরা ইতিমধ্যেই রসায়ন প্রথম পত্র থেকে জারণ এবং বিজারণ বিক্রিয়া কি সেটা জেনেছ। মূলত সেটারই পুনরাবৃত্তি আজকে এই অংশে। তাহলে এখানে একটি বিক্রিয়া লক্ষ্য করছো। এখানে একটি জারণ বিজারণ বিক্রিয়া দেওয়া আছে। জারণ বিজারণ বিক্রিয়ার যে অর্ধাংশে বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় তাকেই মূলত জারণ অর্ধবিক্রিয়া বলা হয়ে থাকে। আর যে অর্ধাংশে জারক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারিত হয় তাকেই বিজারণ অর্ধবিক্রিয়া বলা হয়ে থাকে। মূলত একটি গ্যালভানিক কোষে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়ার মাধ্যমেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। একটি গ্যালভানিক কোষে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াকে আলাদা আলাদা দুটি পাত্রে সংগঠিত করে বাহ্যিক কোনো পরিবাহী তারের মাধ্যমে সংযোগ করলে যে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, মূলত সেই ইলেকট্রনের প্রবাহের কারণেই গ্যালভানিক কোষে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। শিক্ষার্থী বন্ধুগণ, সেই গ্যালভানিক কোষে দুটি অর্ধকোষ থাকে। তার মধ্যে একটিকে বলা হয় জারণ অর্ধকোষ এবং অপরটিকে বলা হয় বিজারণ অর্ধকোষ। তাহলে যে অর্ধকোষে জারণ ক্রিয়া সংঘটিত হয় সেটাকে সাধারণত জারণ অর্ধকোষ বলা হয় এবং যে অর্ধকোষে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বিজারণ অর্ধকোষ বলা হয়ে থাকে। এ পর্যায়ে সেই অর্ধকোষেরই শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ রাসায়নিক কোষে বিভিন্ন ধরনের অর্ধকোষের ব্যবহার রয়েছে। আমরা গঠন হিসেবে সেই অর্ধকোষগুলোকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ধাতব আয়ন অর্ধকোষ। এই ধরনের একটি অর্ধকোষ তৈরি করার জন্য সাধারণত আমরা যে ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করব সেই ধাতুরই একটি আয়নের দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করে ধাতব আয়ন অর্ধকোষ গঠন করা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ জিঙ্কের একটি অর্ধকোষ গঠন করা হয়েছে। এখানে জিঙ্ক ধাতুর তৈরি দণ্ডকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং জিঙ্কের একটি লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করে এই ধরনের একটি অর্ধকোষ গঠন করা হয়েছে। ঠিক একইভাবে পাশে আরেকটি উদাহরণ তোমরা লক্ষ্য করছো। সিলভার ধাতুর তৈরি দণ্ডকে তড়িৎদ্বার এবং সিলভার আয়নের লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করে ধাতব আয়ন অর্ধকোষ তৈরি করা হয়েছে। নাম্বার 2, ধাতুর অ্যামালগাম ধাতব আয়ন অর্ধকোষ। সাধারণত অধিক সক্রিয় ধাতুগুলোর একটি প্রবণতা হচ্ছে
তারা ইলেকট্রন ত্যাগ করে খুব সহজেই ধাতব আয়নে রূপান্তরিত হয়। মূলত ধাতুর সক্রিয়তাকে হ্রাস করার জন্য সেই ধরনের ধাতুর সাথে পারদ মিশ্রিত করে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। যেমন এখানে তোমরা লক্ষ্য করছো যে সোডিয়ামের সাথে পারদ মিশ্রিত করা হয়েছে, সোডিয়াম অ্যামালগাম। তাহলে এইটাকে আমরা তড়িৎদ্বার, এবং এক্ষেত্রে যে ধাতুর অ্যামালগামকে আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব সেই ধাতুরই ক্যাটায়ন সম্বলিত। তোমরা দেখতে পাচ্ছ সোডিয়ামের ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস। এরকম একটি লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করে ধাতুর অ্যামালগাম, ধাতব আয়ন অর্ধকোষ তৈরি করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছ। নাম্বার 3 হচ্ছে ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এই জাতীয় অর্ধকোষ গঠন করার ক্ষেত্রে যে ধাতুর আমরা তড়িৎদ্বার ব্যবহার করব সেই ধাতুরই একটি অদ্রবণীয় লবণের মধ্যে সেই ধাতুকে স্থাপন করে তড়িৎদ্বার হিসেবে এবং সেই অদ্রবণীয় লবণের অ্যানায়নকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করে ধাতুর অদ্রবণীয় লবণ সম্বলিত অর্ধকোষ গঠন করা হয়। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে দুটি উদাহরণ দেওয়া আছে। তার মধ্যে মার্কারি এবং মার্কারির একটি অদ্রবণীয় লবণ মার্কিউরাস ক্লোরাইড, এটাকে আমরা ক্যালোমল বলে থাকি। তবে মার্কারিকে তার অদ্রবণীয় লবণ মার্কিউরাস ক্লোরাইডের মধ্যে প্রবেশ করে এটাকে তড়িৎদ্বার এবং সেই অদ্রবণীয় লবণের অ্যানায়ন, যেমন এখানে মার্কিউরাস ক্লোরাইডের অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড আয়ন, এটাকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়েছে এবং এটি মূলত ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরও একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এখানে সিলভারকে তড়িৎদ্বার এবং সিলভারের একটি অদ্রবণীয় লবণ সিলভার ক্লোরাইড এর মধ্যে প্রবেশ করিয়ে এটাকে তড়িৎদ্বার এবং সিলভার ক্লোরাইডেরই একটি অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, এবং এমন একটি পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়েছে যেখান থেকে আমরা এই ক্লোরাইড আয়নটা পাব। তাহলে এটিও হচ্ছে ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ সম্বলিত আরেকটি অর্ধকোষ। নাম্বার 4 হচ্ছে একই ধাতুর দুটি ভিন্ন আয়নের জারণ বিজারণ অর্ধকোষ। এই প্রকৃতির অর্ধকোষ তৈরি করার ক্ষেত্রে এমন একটি পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে যাদের দ্বৈত জারণ অবস্থা রয়েছে। যেমন এখানে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ, আয়রনের দুটি জারণ অবস্থা রয়েছে, ফেরাস এবং ফেরিক। তাহলে এই লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে এবং এমন একটি পদার্থকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে হবে যেগুলো হবে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় ধরনের ধাতু। যেমন এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্লাটিনাম, গোল্ড, এগুলো হচ্ছে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় ধরনের ধাতু। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্লাটিনামের ধাতুর তৈরি একটি তার বা একটি দণ্ডকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়েছে, আর আয়রন এর লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করে জারণ বিজারণ টাইপের একটি অর্ধকোষ গঠন করা হয়েছে। সর্বশেষ নাম্বার 5 গ্যাস অর্ধকোষ। তবে গ্যাস অর্ধকোষ গঠন করার ক্ষেত্রে আমরা যে গ্যাসের অর্ধকোষ তৈরি করব সেই গ্যাসীয় মৌলের আয়নের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রেও অপেক্ষাকৃত নিষ্ক্রিয় ধরনের ধাতুর তৈরি একটি তার বা একটি পাতকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে হবে। তোমরা এখানে উদাহরণে লক্ষ্য করছো যে হাইড্রোজেন মৌলের আয়ন হচ্ছে H+, অর্থাৎ এমন একটি পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য রূপে নিতে হবে যেখান থেকে আমরা H+ পাবো এবং সেখানে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় ধরনের ধাতু, যেমন এখানে প্লাটিনামের তৈরি একটি তার বা একটি দণ্ডকে প্রবেশ করানো হয়েছে এবং প্রবেশ করানোর পরে ওই গ্যাসটিকেই, যেমন এখানে হাইড্রোজেন গ্যাসটিকে বিশুদ্ধ অবস্থায় বুদবুদ রূপে যদি চালনা করা হয় তাহলে তৈরি হবে গ্যাস অর্ধকোষ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অর্ধকোষের শ্রেণীবিভাগটি ভালোভাবে বুঝতে পেরেছ। এ পর্যায়ে কথা বলবো লবণ সেতু নিয়ে, কারণ তোমরা জানো যে শুধুমাত্র অর্ধকোষ দিয়ে একটি তড়িৎ রাসায়নিক কোষের পূর্ণতা পায় না, তার জন্য প্রয়োজন হচ্ছে একটি সংযোগ মাধ্যম।
তাহলে দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ দেওয়ার জন্য আমরা সাধারণত ইউ আকৃতির একটি কাঁচনলের মধ্যে উপযুক্ত কোনো তড়িৎ বিশ্লেষ্য, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এই জাতীয় লবণের জলীয় দ্রবণ দিয়ে ইউ আকৃতির কাঁচনল ভর্তি করে কাঁচনলের দুটি খোলামুখকে দুটি তুলো দিয়ে ভর্তি করে যদি দুটি অর্ধকোষের মধ্যে ইউ আকৃতির কাঁচনলের দুটি প্রান্তকে নিমজ্জিত করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যে পরোক্ষ সংযোগ স্থাপিত হয় সেটি হচ্ছে কিন্তু মূলত লবণ সেতু। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই লবণ সেতুর ভূমিকা কিন্তু কোষ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এক্ষেত্রে দেখো কি কি ভূমিকা এরা সাধারণত পালন করে থাকে। 1 নম্বরই হচ্ছে দুটি অর্ধকোষের পরোক্ষ সংযোগকারী রূপে লবণ সেতু ভূমিকা রয়েছে। নাম্বার 2 হচ্ছে লবণ সেতু কোষের কোষ বর্তনীকে পূর্ণ করে। নাম্বার 3, উভয় অর্ধকোষে বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে অ্যানোড অর্ধকোষে বা জারণ অর্ধকোষে জারণ ক্রিয়ার ফলে সেখানে ধনাত্মক আয়নের ব্যাপকতা বেড়ে যায় এবং বিজারণ অর্ধকোষে বিজারণ ক্রিয়ার ফলে ধনাত্মক আয়নের পরিমাণ হ্রাস পায়। আর লবণ সেতুর কাজ হচ্ছে লবণ সেতুর মধ্যস্থিত যে লবণটা আছে সেই লবণ থেকে অ্যানোডে অর্থাৎ জারণ অর্ধকোষে যখন ধনাত্মক আয়নের ব্যাপকতা বেড়ে যায় তখন সমপরিমাণ ঋণাত্মক আয়নের ব্যাপন ঘটে লবণ সেতুর মধ্যস্থিত লবণ থেকে, যে কারণে অর্ধকোষের কোষ নিরপেক্ষতা বজায় থাকে। ঠিক একইভাবে ক্যাথোড অর্ধকোষে বা বিজারণ অর্ধকোষে ধনাত্মক আধানের পরিমাণ হ্রাস পাওয়ার কারণে লবণ সেতু থেকে ধনাত্মক আয়নের ব্যাপন ঘটে, ফলে সেই বিজারণ অর্ধকোষেরও কোষ নিরপেক্ষতা বজায় থাকে। আর কোষ নিরপেক্ষতা বজায় থাকার কারণে কোষটি সঠিকভাবে তড়িৎ প্রবাহ তৈরি করতে সক্ষম হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এবার আমরা দেখব যে কোষের কোষ বিভব বা এটাকে সংক্ষেপে বলা হয় ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। সাধারণত একটি কোষে দুটি অর্ধকোষ থাকে। যে অর্ধকোষে জারণ হয় সেটাকে জারণ অর্ধকোষ বলে, যেখানে বিজারণ হয় সেটাকে বিজারণ অর্ধকোষ বলে। এবং একটি তড়িৎদ্বারকে যখন তার তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে স্থাপন করা হয় তখন তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্যের সংস্পর্শ তলে একটি নির্দিষ্ট বৈদ্যুতিক বিভব পার্থক্যের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে এক্ষেত্রে অ্যানোডের বিভবকে বলা হয় জারণ বিভব এবং ক্যাথোডে এর যে বৈদ্যুতিক বিভব পার্থক্য সৃষ্টি হয় সেটাকে বলা হয় বিজারণ বিভব। এই জন্য একটি কোষের কোষ বিভব বলতে আমরা বুঝে থাকি যে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টি হচ্ছে একটি কোষের কোষ বিভব। এটাকে আমরা এভাবে বলতে পারি যে দেখো, এখানে দুটিকেই জারণ বিভব দিয়ে প্রকাশ করে যদি আমি একটি কোষের কোষ বিভবের মান হিসেব করি, সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো যে ক্যাথোডের বিজারণ বিভবের মান কিন্তু ধনাত্মক, এখানে ক্যাথোডের জারণ বিভবের মান হচ্ছে ঋণাত্মক। এটা মনে রাখতে হবে যে একটি তড়িৎদ্বারের এই বিভবের সাংখ্যমান সবসময় সমান, শুধুমাত্র চিহ্নটা বিপরীত হয়। যেমন এখানে ক্যাথোডের বিজারণ বিভবের মান ধনাত্মক হয়েছে, কাজে ক্যাথোডের জারণ বিভবের মান হবে ঋণাত্মক, সাংখ্যমান কিন্তু একই থাকবে। তাহলে একইভাবে যদি দুইটাকে আমরা বিজারণ বিভব দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে লক্ষ্য করো যে ক্যাথোডের বিজারণ বিভব অ্যানোডের জারণ বিভবের মান যেহেতু ধনাত্মক, কাজেই অ্যানোডের বিজারণ বিভবের মান হবে ঋণাত্মক। তাহলে এটি হচ্ছে মূলত একটি কোষের কোষ বিভব বা ইলেকট্রোমোটিভ ফোর্স। মূলত একটি কোষের কোষ বিভবের মান নির্দেশ করে যে আসলে সেই কোষে স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে কি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা লক্ষ্য করব যে আমরা যে তড়িৎদ্বারের কথা বলেছি, তড়িৎ কোষের কথা বললাম, সেই তড়িৎদ্বার
এবং তড়িৎ কোষ ব্যাখ্যার কিছু নিয়ম বা সাংকেতিক চিহ্ন রয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে লক্ষ্য করে 1 নম্বরে যেটা বলা হয়েছে যে তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষের সংস্পর্শ তলের স্থানটিকে একটি খাড়া বা একটি তির্যক রেখা বা একটি কমা দ্বারা প্রকাশ করে তড়িৎদ্বারের সংকেত লেখা হয়। কিছুক্ষণ আগেই যেটা বলেছে যে একটা তড়িৎদ্বারকে যখন তার আয়নের দ্রবণে স্থাপন করা হবে তখন তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষের সংস্পর্শ তলে যে তড়িৎ বিভবের স্থান, সেই স্থানটিকেই মূলত এই 3 ভাবে প্রকাশ করার রীতি রয়েছে। তোমরা এখানে লক্ষ্য করো, একটি উদাহরণ দেওয়া আছে যে জিঙ্ক 2+, মাঝখানে একটি খাড়া দাগ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে তড়িৎ বিভবের সেই জায়গাটিকে প্রকাশ করা হচ্ছে। এভাবে খাড়া দাগ নিয়ে দিয়ে আমরা এরকম একটি তির্যক রেখা দিতে পারি, সেটাও না দিয়ে আমরা এইভাবে একটি কমা দিয়েও প্রকাশ করতে পারি। 2 নম্বর, এখন 2 নম্বরে তোমরা লক্ষ্য করো যে আসলে এই যে আমরা অর্ধকোষটা লিখলাম, এই অর্ধকোষকে কিভাবে লিখলে আমরা বুঝতে পারবো যে একটি অর্ধকোষে জারণ ক্রিয়া সংঘটিত হয়েছে, অথবা কিভাবে লিখলে বুঝতে পারবো যে একটি অর্ধকোষে বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো যে যদি প্রথমে কোনো অর্ধকোষ এভাবে উপস্থাপিত হয়ে থাকে, যেমন এখানে আছে যে জিঙ্ক তড়িৎদ্বার এবং জিঙ্ক 2+ তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ প্রথমে যদি তড়িৎদ্বার এবং পরে যদি তড়িৎ বিশ্লেষ্য রূপে একটি অর্ধকোষ উপস্থাপিত হয়, তাহলে নিঃসন্দেহে তোমার বুঝতে হবে ওই অর্ধকোষে জারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। তারপরে দেখো আরও একটি উদাহরণ পাশে দেওয়া আছে। প্রথমে তড়িৎ বিশ্লেষ্য, পরে কিন্তু তড়িৎদ্বার রূপে এই অর্ধকোষটি লেখা আছে। তাহলে প্রথমে তড়িৎ বিশ্লেষ্য, পরে তড়িৎদ্বার রূপে যদি একটি অর্ধকোষ উপস্থাপিত হয়, তাহলে বুঝতে হবে যে সেই অর্ধকোষে বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে থেকে যেটা জানলাম যে কিভাবে লিখলে জারণ অর্ধকোষ এবং কিভাবে লিখলে বিজারণ অর্ধকোষকে প্রকাশ করা হয়। এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে এই অর্ধকোষ সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কোষকে আমরা প্রকাশ করতে পারি। কারণ তোমরা জানো যে কখনোই কোনো অর্ধকোষ এককভাবে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারে না। একটি পূর্ণাঙ্গ কোষ গঠন করার জন্য 2টি তড়িৎদ্বার প্রয়োজন হয়, 2টি অর্ধকোষের প্রয়োজন হয়, তার মধ্যে একটি অ্যানোড, অপরটিকে অবশ্যই ক্যাথোড হিসেবে ক্রিয়া করতে হবে। এখন যদি এইরকম হয় যে আমরা সবসময়ই একটি কোষ উপস্থাপনের ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যানোড অর্ধকোষটিকে বাম পাশে লিখতে হবে, ক্যাথোড অর্ধকোষটিকে ডান পাশে লিখতে হবে। যদি 2টি অর্ধকোষকে আমি কোনো সছিদ্র দেওয়াল দিয়ে সংযোগ স্থাপন করি, সেক্ষেত্রে অ্যানোড বা জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষের মধ্যে এখানে লক্ষ্য করো একটি খাড়া দাগ দেওয়া হয়েছে। এই খাড়া দাগের অর্থই হচ্ছে যে 2টি অর্ধকোষকে সছিদ্র একটি দেওয়ালের মাধ্যমে সংযোগ প্রদান করা হয়েছে। আর যদি তার নিচেই দেখো, তার নিচে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে 2টি খাড়া দাগ দেওয়া আছে। এই খাড়া দাগ 2টি থাকার অর্থই হচ্ছে 2টি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে একটি লবণ সেতুর মাধ্যমে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, মূলত এভাবেই অর্ধকোষকে সংযোগ প্রদান করে আমরা একটি পূর্ণাঙ্গ কোষ সাংকেতিকভাবে লিখতে পারি। এটাকেই কিন্তু কোষ সংকেত বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা একটি তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ একটি ডেনিয়েল কোষের গঠন আমরা চিত্রের মাধ্যমে দেখি। এখানে লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এটা হচ্ছে জিঙ্ক ধাতুর তৈরি একটি দণ্ড, আর এইখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়েছে জিঙ্কেরই একটি লবণের জলীয় দ্রবণ। তাহলে জিঙ্ক ধাতুর তৈরি দণ্ড এবং এই যে জিঙ্ক লবণের দ্রবণ, এই তড়িৎ বিশ্লেষ্য, এই দুইটা মিলে হচ্ছে আমাদের অ্যানোড বা জারণ অর্ধকোষ। মনে রাখতে হবে যে এটা হচ্ছে কিন্তু বাম পাশে আছে। আর ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ কপার ধাতুর তৈরি দণ্ড হচ্ছে তড়িৎদ্বার এবং কপার লবণের জলীয় দ্রবণটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এটা কিন্তু ডান পাশে রাখা হয়েছে। আর দুইটা অর্ধকোষের মধ্যে এই যে দেখো ইউ আকৃতির একটি কাঁচনলের মাধ্যমে, যে কাঁচনলের মধ্যে পটাশিয়াম ক্লোরাইডের
জলীয় দ্রবণ দিয়ে ভর্তি করে এই যে দুই পাশে দেখো তুলা দিয়ে বা এখানে গ্লাস উল দিয়েও এই সূক্ষ্ম ছিদ্র দুটোকে বন্ধ করে দেওয়া হয়, দিয়ে দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ স্থাপন করা হয়েছে। এটাই হচ্ছে লবণ সেতু বা এই যে সল্ট ব্রিজ লেখা আছে, তোমরা লক্ষ্য করো। এইখানে এই ডেনীয় কোষটির একটি বিশেষত্ব হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের সাথে তুমি লক্ষ্য করো যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেটাকে আমরা অ্যানোড বলছি সেটা কিন্তু ঋণাত্মক তড়িৎদ্বার, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে যেটা ঋণাত্মক তড়িৎদ্বার সেটাই কিন্তু ক্যাথোড। আর এখানে ক্যাথোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। এখানে অ্যানোডে জারণ হয়, তোমরা লক্ষ্য করো এখানে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এই অর্ধকোষে তোমার জারণ ক্রিয়া সংঘটিত হয়েছে, এই জন্য এটা হচ্ছে জারণ অর্ধকোষ। এবং জারণ অর্ধকোষে যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া। তার মানে এটা হচ্ছে আমাদের জারণ অর্ধকোষ বিক্রিয়া। আর ডান পাশে এখানে বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে, কপার 2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারিত হয়েছে, এবং এই অর্ধকোষে বিজারণ ক্রিয়া হওয়ার কারণে এটার নাম হচ্ছে বিজারণ অর্ধকোষ, এবং এই বিক্রিয়াটির নাম হচ্ছে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো যে অ্যানোডে জারণ ক্রিয়ার ফলে যে ইলেকট্রনটা জিঙ্ক ত্যাগ করেছিল সেই ইলেকট্রনটি এই পরিবাহী তারের মাধ্যমে ক্যাথোডে প্রবেশ করেছে, এবং তড়িৎ প্রবাহটা মূলত ক্যাথোড থেকে অ্যানোডের দিকে থাকে। এরপরে আমরা দেখি যে এই ডেনিয়েল কোষে সংগৃহীত বিক্রিয়াগুলোকে আমরা একটু একত্রে দেখি। আবার বিক্রিয়ার সমূহ তোমরা লক্ষ্য করো, এখানে দেখো এখানে যে অ্যানোডে সংগৃহীত বিক্রিয়া, অ্যানোডে এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ জারণ হয়েছে। ক্যাথোডে বিজারণ হয়েছে, কপার আয়ন দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারিত হয়েছে। দুইটি অর্ধ বিক্রিয়াকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ওভারঅল রিয়েকশন। তাহলে ওভারঅল রিয়েকশনটা দেখা যাচ্ছে যে জিঙ্ক প্লাস কপার 2+, এখানে জিঙ্ক 2+ প্লাস কপার। তাহলে এই ডেনিয়েল কোষটাকে আমরা সাংকেতিকভাবে উপস্থাপন করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জারণ ক্রিয়া হয়েছিল, এবং জারণ অর্ধকোষটিকে উপস্থাপন করতে হবে প্রথমে তড়িৎদ্বার, জিঙ্ক তড়িৎদ্বার, পরে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা এখানে উপস্থাপন করছি। তাই এইভাবে লেখা থাকলে আমরা বুঝে নেব যে এখানে জারণ ক্রিয়া হয়েছে। আর এখানে বিজারণ হয়েছিল, বিজারণটি বোঝানোর জন্য প্রথমে আমরা তড়িৎ বিশ্লেষ্য এবং পরে যদি তড়িৎদ্বার রূপে উপস্থাপন করি তাহলে বুঝতে হবে যে এখানে বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে এটি হচ্ছে ডেনিয়েল কোষের কোষ ডায়াগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের লেকচারটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমার ভিডিওটি সম্পর্কে কারো যদি কোনো কোশ্চেন বা কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আজ এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি, তবে শেষ করার আগে একটি কথা বলতে চাই যে বৈশ্বিক করোনা মহামারীর এই সময়ে তোমরা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজের সুরক্ষার প্রতি মনোযোগী হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।